ভোট এলেই রাজনৈতিক নেতাদের মুখে একের পর এক নানা রকমের চমক দেওয়া কথাবার্তা বেরিয়ে আসে। শুভেন্দু অধিকারী গতকাল বললেন যে আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোমা পড়বে যে তৃণমূল কংগ্রেস বেসামাল হয়ে যাবে। পরে অবশ্য তিনি তার ব্যাখ্যাও দিয়েছেন। কি বললেন সেটা আগে শোনাবো, তারপর ফিরছি আলোচনায়। কালকে রবিবার আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত, আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। সুদীপ্তদা, কোনো ভিত্তি আছে এই কথার? কারণ বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন অলরেডি। আগামী সপ্তাহে নর্থ বেঙ্গলে ভোট এবং সেখানে তৃণমূল ধুয়ে মুছে যাবে। মানে তৃণমূল বুঝতে পারবে যে তৃণমূলের ওখানে জামানত থাকবে না, হয়তো সেটাই বলার চেষ্টা করেছেন। আমি তো জানি না উনি কী ভেবে বলেছেন, কিন্তু তৃণমূল দুই দিনাজপুর এবং মালদা ইত্যাদি জায়গায় যেভাবে ওখানে মানুষের অবস্থা যেভাবে খারাপ, যেভাবে মানুষ পরিযায়ী হয়ে গেছে, যেভাবে মানে মানুষের অর্থনীতি একদম পড়ে গেছে, লোকের হাতে টাকা নেই, মানে যাচ্ছে তাই অবস্থা এই দুটো রাজ্যে। প্রত্যেকটা বড় বড় প্রজেক্ট, সেন্ট্রাল প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়েছে, এইমস ওখান থেকে নিয়ে নেওয়া হয়েছে, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই। মানুষ এবার ঠিক করেছে যে এদের জামানত বাজেয়াপ্ত করে দেওয়া হবে। হয়তো সেটার কথাই বলেছেন, এখন উনি কি বলেছেন ওনার মনের কথা তো আমি বলতে পারবো না, তো কিন্তু হয়তো মানে সেই কথাটাই উনি বলার চেষ্টা করেছেন। সুদীপ্তদার এই বক্তব্যটা যদি মেনে নেওয়া যায় যে হয়তো রাজনৈতিকভাবে ভোট ভালো পাবে না তৃণমূল কংগ্রেস, সেটা হয়তো বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী, তাহলে কি এটা ধরে দিতে হবে যে শুধুমাত্র কথার ফুলঝুরি? দেখুন, কথার ফুলঝুরি যে সেটা তো আপনার এইটুকু কথাতেই প্রমাণিত হয়ে গেল। প্রথম কথা হচ্ছে যে একজন সর্বোচ্চ স্তরের নেতা কি বলছেন সেই বোঝাপড়াটা তার দলের মুখপাত্রের সঙ্গে নেই। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে মানে প্রতিটাই সংবাদ মাধ্যমের শিরোনামে আসবার জন্য শুভেন্দু অধিকারী বক্তব্য রাখেন, তার বাইরে কিছু না। এমন বক্তব্য আমি রাখবো যেটা পরে সংশোধন করতে হবে। মুশকিলের জায়গা যেটা, সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা, রাজনৈতিকভাবে মোকাবিলা করার জায়গাটা তৃণমূল বিজেপির মধ্যে কমে যাচ্ছে বলে, কারণ এরা যেখানে যাচ্ছেন সাধারণ মানুষ প্রশ্ন করছেন যে এখানে এই কাজগুলো হয়নি। যেমন এই লাস্ট যে কথাগুলো হচ্ছিল, যেখানটায় দাঁড়িয়ে আমাদের ভিক্টর গতকাল গিয়েছিলেন ইসলামপুর চত্বরে, সেখানে দাঁড়িয়ে মানুষ প্রচণ্ডভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। ওই চত্বর থেকে আমাদের যে রিপোর্ট এসছে, অনেকগুলো জায়গাতে না হয়েছে নদী সংস্কার, না হয়েছে কিছু। বাঁকুড়া, পুরুলিয়াতে পাহাড় বিক্রি হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে সবাই নীরব। প্রাকৃতিক সম্পদ, চাষের জমি সব লুণ্ঠন করা হচ্ছে, এর বিরুদ্ধে আওয়াজ যাদের তোলবার কথা তারা তুলছেন না, বামপন্থীরা ছাড়া। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কি 22টা পরিবারের হাতে মাত্র সম্পদ। জিডিপির যা জাগলারি, সেটা আমাদের প্রভাকর, যিনি আমাদের মাননীয় অর্থমন্ত্রীর, বিদায়ী অর্থমন্ত্রীর স্বামী, তিনি ফুটো করে দিয়েছেন বেলুন। রঘুরাম রাজন ফুটো করে দিয়েছেন বেলুন। স্বাভাবিকভাবেই এখন এই ধরনের কথাবার্তা না বললে হেডলাইনে আসা যাবে না। মানুষের দুরবস্থার জন্য বিজেপি দায়ী, এই ব্যাপারটা সাধারণ মানুষের মাঝখানে চলে আসছে। এক লাইন বলছি জাস্ট, যে রঘুরাম রাজন গত ডিসেম্বরে একটি বই লিখে বলেছেন যে ভারতবর্ষ ম্যানুফ্যাকচারিং করতে হবে না, আমরা ম্যানুফ্যাকচারিং সব বন্ধ করে দিই এবং চায়না থেকে আমরা মাল কিনি, সেই রঘুরাম রাজনের কথার কোনো ভিত্তিই নেই। উনি একজন ব্যর্থ একজন লোক, এবং উনি এখন চেষ্টা করছেন কংগ্রেসে ঢুকে যদি মনমোহন সিংয়ের মতো একটা ভালো পোস্ট পাওয়া যায়। ওনার বই আপনারা পড়ে নেবেন। একটা লোক যে নাকি আমাদের দেশের মানুষ হয়ে বলে যে আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং আদৌ দরকারই নেই, তার কথার কি গুরুত্ব আছে? ম্যানুফ্যাকচারিং দরকার নেই, আরে পড়ুন ওনার বইটা, আপনি ওনার বইটা পড়ুন। আপনি অবহেলা করবেন না, আপনি অবহেলা করবেন না, আপনি অবহেলা করবেন না। কোথা বলে ম্যানুফ্যাকচারিং লিখেছে, ও লিখেছে ম্যানুফ্যাকচারিং দরকার নেই, সেটাই উনি লিখেছে। ও তথ্য নিয়ে বিতর্ক চলবে, কিন্তু আমি সুমিতদা প্লিজ দর্শকরা শুনতে পাবেন না, সুদীপ্তরা চল না, দর্শকরা কেউ বুঝতে পারবেন না। একে অপরের বিরুদ্ধে কথা বললে এইভাবে কেউ বুঝতে পারবেন না। প্লিজ সুদীপ্তদা খাওয়াচ্ছি, আমি সুমিতদাকে আসবো এই পয়েন্টে, সুমিতদাকে যান। সুমিতদা প্লিজ, সুদীপ্তদা সবাইকে বলতেই হবে না, ইস্যু ডিবেট হয়ে যাচ্ছে। সমীরদা, সুদীপ্তদার বক্তব্য অনুযায়ী 26 তারিখে যে ভোট হতে চলেছে তাতে যদি তৃণমূল কংগ্রেস খারাপ ফল করে, সে কথা হয়তো শুভেন্দু অধিকারী বলেছেন, এমনটা মনে করছেন সুদীপ্তদা। কিন্তু 26 তারিখে ভোট খারাপ হলে তৃণমূল বেসামাল হয়ে পড়বে, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন, শুভেন্দু অধিকারী কি বিশেষ কোনো ইঙ্গিত করছেন বলে আপনারা মনে করছেন? বাংলার মানুষ খুবই রাজনৈতিক সচেতন,
এই যে শুভেন্দুবাবুর চমকানো বা ফাঁকা আওয়াজ 3 মাসের মধ্যে আগে বলেছিলেন সরকারের পতন হয়ে যাবে তৃণমূলের, ডিসেম্বরের মাসে তারিখ পে তারিখ অনেকগুলো আমরা দেখেছি। 12-14 এখন বুড়িমার বোম ফাটবে না কি ফাটবে সেটা সময়ের অপেক্ষা। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সুপ্রিমো, যাকে দেখে মানুষ তৃণমূলকে ভোট দেয়, তার দীর্ঘ সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা এবং রাজনৈতিক দূরদর্শিতা এই মুহূর্তে ভারতবর্ষে অত্যন্ত জনপ্রিয়তা এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত। স্বাভাবিকভাবে বিজেপির সাথে একমাত্র লড়াই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস। সেই জন্যেই বিজেপির 2019 থেকে 24-এর হাওয়া যে অত্যন্ত নিম্নগামী এটা প্রমাণিত হয়ে যাবে 4 তারিখ। কিন্তু অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু শুভেন্দু অধিকারী এই মন্তব্যের পর যখন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে আপনি কি বলতে চাইলেন, তিনি একটা ব্যাখ্যা দিলেন। কি বললেন শোনাব আপনাদের। আমি তো রাজনৈতিক বিস্ফোরণ বলেছি, আমি তো রাজনৈতিক বিস্ফোরণের কথা বলেছি, অন্য কথা তো বলিনি। গদাধর বাবু দেখুন, শুভেন্দুবাবু কি বলেছেন, কি পরিপ্রেক্ষিতে এটা রাজনীতিক বলেছেন, কিন্তু আমার মনে হয় না এটা রাজনীতির সঙ্গে জড়িত। শুভেন্দুবাবু যখন কথা বলেন তখন ওনার মেন টার্গেট হচ্ছে, মানে মেন যে ফোকাসটা করে সেটা দুর্নীতি নিয়ে কথা বলে। এখন দুর্নীতি নিয়ে আমাদের কতগুলো কেস হাইকোর্টে পেন্ডিং আছে এবং তাদের রায় দেবার অলরেডি আপনারা জানেন সিবিআই চার্জশিট দাখিল করে দিয়েছে এবং সেখানে 5টা স্টেয়ারেজ বা স্টেজে এই ইয়েটা হয়েছে এবং সর্বনিম্ন সর্বোচ্চ যেটা বলেন সেটা হচ্ছে যে যেসব শিক্ষক দুর্নীতিগ্রস্ত শিক্ষক অর্থাৎ দুর্নীতির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে জয়েন করেছেন তাদের অবস্থান, এই অবস্থানে যদি রায় বেড়ে যায় নেক্সট উইকে, সেটা কিন্তু আপনারা আশ্চর্য হবেন না। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে যখন জোর চর্চা হচ্ছে তখন শুভেন্দু অধিকারী বিগত দিনে একটা বিষয়কে কেন্দ্র করে বারবার মন্তব্য করতেন যে ইডি, সিবিআই, আইটি রেড অমুক দিনে অমুক নেতার বাড়িতে, অমুক এমএলএর বাড়িতে, অমুক মন্ত্রীর বাড়িতে হবে এবং তারপর বাস্তবে যখন সেই ঘটনাগুলো ঘটে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস সরাসরি আক্রমণ করে বলেছে যে বিজেপির কথায় অঙ্গুলি হেলনে ইডি, সিবিআই, আইটি চলছে। ঠিক সেই কেন্দ্রীয় এজেন্সি নিয়েই গতকাল বিজেপিকে ফের আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে ইডি, সিবিআই নিয়ে অনেক চমকেছে, পরিবারকেও ছাড়েনি, কিন্তু দিল্লির কাছে মাথা নত কিছুতেই করব না। শুনুন। हम लोगों को इतना डराया, धमकाया, चमकाया, ईडी, सीबीआई, घर परिवार, मां, बच्चों, बीवी, किसी को नहीं छोड़ा, फिर भी आज सर ऊंचा करके लड़ रहे। दिल्ली का कुत्ता बनने से बेहतर रॉयल बंगाल टाइगर बन के जिए, सर उठा के जिए, सर उठा के जिए। सर झुका के जीने से बेहतर सर उठा के मरो, सर उठा के लड़ो, सर उठा के सबक सिखाओ और 26 तारीख सर उठा के वोट देके बीजेपी को सबक सिखाओ। সুদীপ্তদা, ইডি, সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তো শুধুমাত্র তার বা মমতা বন্দ্যোপাধ্যায় নন, ইন্ডিয়া জোটে অন্যান্য শরিকরাও তো একই অভিযোগ করছে। দেখুন, ঠিক এই ভয়েসে কিছুদিন আগে কথা বলেছে শাহজাহান, বালু, কেষ্ট, এরা সবাই আজকে জেলে আছে। এই ভয়েসটা শুনলে খুব ভয় করে। এই ভয়েসে যারাই কথা বলে তারাই তার পরবর্তীকালে তারা জেলে যায়। তো এখন ওনাদের কাকুর ভয়েস মিলে গেছে, কাকু কার সঙ্গে কথা বলেছেন সেদিনে তো ভয় পেয়ে বলে দিয়েছে। কাকু যার সঙ্গে কথা বলেছে তাকে কি অ্যারেস্ট করা হয়েছে? মানে যার সঙ্গে কথা বলেছে সেটা কি আমি না আর কেউ? হ্যাঁ, তো মানে উনি চাইছেন যে কাকু তো অনেকের সঙ্গে কথা বলেছেন, তো তারা যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে আমার টার্ন হয়তো আসবে না। কিন্তু আপনারা দেখবেন যে এই ভয়েসে যারা যারা কথা বলেছেন তারা সবাই জেলে আছেন। এবার এদের এই তিনজনের সেটাই তো তৃণমূল কংগ্রেস বলছে যে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করছে বিজেপি এই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে। রাস্তায় চোর ধরা পড়েছে, তাকে আপনি জেলে ঢোকাচ্ছেন, এটাকে প্রতিহিংসা বলে? আপনার পকেট মেরে দিয়ে চলে গেল, পকেট মারকে ধরে আপনি পিটাচ্ছেন, এটাকে প্রতিহিংসা বলে? এটা দুর্নীতিগ্রস্ত লোককে জেলে পাঠাবেন, সেটা প্রতিহিংসা হলো? সমীরদা, ইডি, সিবিআই, আইটি নিরপেক্ষতা বর্জন করে এখন রাজনৈতিক প্রতিহিংসা বিজেপির হয়ে অর্জন করেছে। স্বাভাবিকভাবে যখন বিজেপিতে চলে যাওয়া ওয়াশিং মেশিনে শুদ্ধ হয়ে ধোয়া তুলসী পাতা হেমন্ত বিশ্ব শর্মা, অশোক চাবান, অজিত পাওয়ার, নারায়ণ রানে তারা যখন বিজেপিতে চলে যায় তখন দুর্নীতিটা শুদ্ধ হয়ে যায়। আর তৃণমূলের এগুলো দুর্নীতি দেখিয়ে দেওয়া হচ্ছে, চোর চোর করা হচ্ছে। তাই যদি হতো, গদাধর বাবু যেটা বলে গেলেন যে দুর্নীতি একটা ইস্যু, 2014 সালে সারদা, 2016 সালে নারদা, এখন আবার এই সব ভোট হয়েছে, পরপর মানুষ রায় দিয়ে দিয়েছে। সে পঞ্চায়েত বলুন, 2021-এর ভোট বলুন, 2000 যা ভোট হয়েছে 23-এ,
স্বাভাবিকভাবে মানুষ কার পাশে, সরকার কার পাশে, মানুষ যখন তার পরিষেবা, আজকে স্বর্গের মতন অবস্থা তৈরি হয়েছে রাজ্যের, সমস্ত সুখ পাচ্ছে, সমস্ত রকম পরিষেবা পাচ্ছে, এরকম আমাদের কথা খুব পরিষ্কার, আমাদের কথা খুব পরিষ্কার। সমীর আমার বলতে দেবেন না, সেটা হচ্ছে যে দুপক্ষই দুর্নীতিগ্রস্ত, এ নিয়ে কোনো সংশয় নেই। দ্বিতীয় হচ্ছে যে ব্যাপারটাকে আজকে আপনাদের পত্রিকাতেই একদম হেডলাইন করে দিয়েছেন, অমিত শাহ সাফাই দিচ্ছেন যে সেটিং নেই। এই সেটিংয়ের প্রশ্ন আমরা তুলছি, এখনও তুলছি, আগেও তুলেছিলাম। যদি সত্যি সত্যি বিষয়টা দুর্নীতির না থাকতো, আদালত নির্দেশিত পথে পশ্চিমবাংলায় কেন্দ্রীয় তদন্ত করছে, বাকিগুলোর সঙ্গে মেলাবেন না। ওখানে কেজরিওয়াল থেকে শুরু করে সবাই সঙ্গে দরাদরি চলেছে ইডি সিবিআইকে ব্যবহার করে। এখানে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের টাকা খরচা করে গেছেন বাঁচবার জন্য, রক্ষা কবচ পাওয়ার জন্য, সেখানে দাঁড়িয়ে সারে উঠা কেজিও। এখানটায় নির্দিষ্টভাবে যদি বিজেপি সঠিকভাবে রাজনৈতিক সদিচ্ছা থাকতো বিজেপির, এরা আজকে সর্বোচ্চ যারা অপরাধের সর্বোচ্চ শীর্ষে যারা আছেন তাদেরকে জেলে ঢোকাতো। কিন্তু এখন এই তো কালীঘাটের কাকুর গলাটরা মিলে যাওয়ার কথা শুনতে পাচ্ছি, তাতে খুব লাভ হবে না। কারণ এই কারণে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখনো নির্দিষ্ট জেলে আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির বিনিময়ে গদাধর বাবু, যে কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে রাজনৈতিক দলগুলি এত আলোচনা করছে, একে অপরকে আক্রমণ করছে, সেই কেন্দ্রীয় এজেন্সি তো নিরপেক্ষ এজেন্সি, তারা তো মহামান্য আদালতের নির্দেশে যাবতীয় তদন্ত করছেন, যাবতীয় আইনি পদক্ষেপ করছেন। তাহলে সেক্ষেত্রে এই কেন্দ্রীয় এজেন্সিগুলো কি শুধুমাত্র ভোটের রাজনীতির জন্যই ব্যবহার করছে রাজনৈতিক দলগুলো? না, আমি এটা মানতে রাজি নই, কারণ এই দুর্নীতি আমি গদাধর বাবুকে জিজ্ঞেস দেখুন, আমি এটা মানতে রাজি নই, কারণ হচ্ছে দুর্নীতি, করাপশন যেটা হচ্ছে, এটা ক্রাইম। এবং এখানে দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে যে ক্রাইমটা, যেসব ক্রাইম হয়েছে, অনেকগুলো ক্রাইম আছে, সে বেশিরভাগই অর্গানাইজড ক্রাইম। এবং সেখানে এবং এই সমস্ত ক্রাইমটাই কিন্তু এই যে আজকে ইডি কি বলুন বা সিবিআইকে বলুন, এটা কোর্ট দিয়েছে, কোর্ট মনিটর্ড, কোর্ট তাদের পারমিশন দিয়েছে, তোমরা এই করো এবং করেছে, এবং তাদের এখন অলমোস্ট ফাইনাল স্টেজে এসে গেছে। এবং আমি যতদূর জানি যে সিবিআই যে 5 স্টার যে একটা রিপোর্ট যে সাবমিট করেছে কোর্টের কাছে, সেটা কিন্তু অনেকটা ম্যাচিওর্ড। এবং দেখা যাক কোর্ট কী নির্দেশ দেয়, এবং এই নির্দেশটা অ্যালার্মিং নির্দেশ হবে। কারণ হচ্ছে এখানে কোর্টকে বলতে হবে যে এটা দুর্নীতি হয়েছে। এই যে ছেলেগুলো, যে এইগুলো শিক্ষক, দুর্নীতিগ্রস্ত শিক্ষক যেগুলো বলেন কোর্ট অ্যান্ড কোর্ট, তাদের কী ফেট কী হবে। এবং এই ফেটটা একটা বিরাট ফেট, এটা 1-2 লোক নয়, এটা হাজার হাজার ছেলের মধ্যে জড়িত আছে, এবং তাহলে ভবিষ্যৎ জড়িত আছে। দেখা যাক, আমরা তাকিয়ে আছি যে কোর্ট কি নির্দেশ দেয়। তাদের অলরেডি এক মিনিট যখন চর্চা চলছে, কে সরকার গড়বে তা নিয়ে যখন চর্চা চলছে, কেন্দ্রীয় এজেন্সিকে কারা ব্যবহার করছে বা আদৌ ব্যবহার করছে কিনা তা নিয়ে যখন চর্চা চলছে, সেই চর্চার মাঝে ভোট প্রচারে আজ বাংলায় আসছেন 2 কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রচার করবেন দার্জিলিংয়ে, সভা করবেন। একই সঙ্গে বাংলায় আজ 3টে সভা করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অর্থাৎ আগামী সপ্তাহে ভোট রয়েছে 2য় দফার। তার আগে রাজনাথ সিং এবং অমিত শাহ তারা আজ বাংলায় আসছেন প্রচারে। আমি সুদীপ্তদা আপনার কাছে এটাই জানতে চাইছি যে শাসক দল ইতিমধ্যে বারবার বলেছে যে বিজেপির নেতা নেত্রী মন্ত্রীরা যতবার বাংলায় আসবে আমাদের তত ভোট বাড়বে। দেখুন, ঘটনা হচ্ছে যে আমরা 3টে আসন থেকে গত 8 বছরে আমরা কোথায় এসেছি আপনারা দেখেছেন। এবছর প্রত্যেকটা সার্ভে বলছে আমরা 25 থেকে 30টা সিট পাবো। আমরা কেন্দ্রীয় আমরা জাতীয় দল। একসময় দেখেছেন কংগ্রেস যখন জাতীয় দল ছিল, কংগ্রেসে দেখেছেন রাজীব গান্ধী এসছেন, সোনিয়া গান্ধী এসছেন, চিদম্বরম এসছেন, মনমোহন সিং এসছেন, সবাই এসছেন এখানে। তো জাতীয়, এবার কেউ যদি একটা দল হয়, আপনার কি বলে, একটা পারিবারিক দল, সেখানে যত স্টার ক্যাম্পেনার সব ব্যানার্জি, এই ব্যানার্জি, ওই ব্যানার্জি, মোহনবাগানে ব্যানার্জি, ইস্ট বেঙ্গলে ব্যানার্জি, ব্যাডমিন্টন ব্যানার্জি, টিটি ব্যানার্জি, চারিদিকে অলিম্পিক ব্যানার্জি, ব্যানার্জির বাইরে কোনো না প্রচার করবো না। 2021 ডেলি প্যাসেঞ্জারই করতো বিজেপি। আমরা সেকেন্ড পজিশনে এসেছি, 3 থেকে 78 এসেছি, 200 পার হয়নি, 378 এসেছি। আরে একবারে হয় নাকি? আপনি মমতা ব্যানার্জি 13 বার হেরেছে। মমতা ব্যানার্জি 98-এ নিজের পার্টি তৈরি করেছেন, 2011 পর্যন্ত মমতা ব্যানার্জি হেরেছে। আমাদের 2 বছর তো সময় দিন। মমতা ব্যানার্জি পর হেরেছে, 98 হেরেছেন, 99 হেরেছেন, 2001 হেরেছেন, 2004, 2006, 2008।
তা আপনি এতগুলো চান্স পেয়েছেন, আমাকে একবার চান্স দেবেন বেশ, না? বেশ। বাংলার মাটি দুর্জয় মাটি, তৃণমূলের মজবুত ঘাঁটি, সেগুলো হেরে বুঝ। এবং 2021 সালে প্রমাণিত হয়েছে ডেলি প্যাসেঞ্জারি করে কি হয়। আসুন, ওনারা অতিথি আসবেন, নিশ্চয়ই করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের, বাই দ্য পিপিল, ফর দ্য পিপিল, অফ দ্য পিপিল, মানুষের পরিষেবা, মানুষের পাশে, মানুষের কাছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি বাংলার মানুষের আশীর্বাদ পান। যেদিন বাংলার মানুষ আশীর্বাদ করবেন না, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবে। বিজেপি যে অসত্য প্রতিশ্রুতি দিয়ে বাংলার মানুষকে ভোট নিতে আসছেন, বাংলার মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ জবাব দেবে, শুধু সময়ের শাসক দল তো বরাবর কাজ করে চলেছে, তাহলে বাংলার মানুষ আশীর্বাদ করবে না এমনটা মনে করছেন কেন? হ্যাঁ, বাংলার মানুষ আশীর্বাদ রিং করবে করে তো, মুক্ত করে তৃণমূলকেই দিতে তাই। করবে। কারণ 100 দিনের মুক্ত কাজে করে যেভাবে দিতে কতবার। আজকে 2019 সালে হ্যাঁ, বাংলা একটা দাদা, একটা কথা দাদা, একটা উত্তর দিন। বাংলার আপনারা রিং করলেন কেন? বুথ দখল করলেন কেন? বাংলার জন্য কিছু পঞ্চায়েতে কেন আমার বুথ দখল সময়- করলেন? আমার অনুষ্ঠানের সময় পঞ্চায়েতে করেছে, কেন চল না, বাংলাকে চল না, বঞ্চনা চল না। করেছে? পরিষ্কার কথা এখানে পঞ্চায়েতে বেশ, কেন বেশ, বঞ্চনা চল না, করেছে? চল না, বলতে দে, শেষ ওরা অংশটা কোনো বলতে কথা দাও। বলো, শেষ, সেটা চল হচ্ছে না। নির্দিষ্টভাবে একটা কথা বলবার, সেটা হচ্ছে যে রাজনাথ সিং আসুন আর যিনি আসুন, ব্যাপারটা পরিষ্কার। যেমন কৃষ্ণনগর চত্বরে 130টা পরিবার উচ্ছেদ হচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন্দ্রীয় সরকারের যে ইউপিএ আইন, সেই আইন অনুযায়ী উচ্ছেদটা করছেন, তাদের প্রোটেকশনের ব্যবস্থা করছেন না বনবস্তি থেকে। এইখানে দাঁড়িয়ে দুটো দলের বোঝাপড়া পরিষ্কার। এখানটায় রাজ্য থেকে একমাত্র শুভেন্দু অধিকারী, যিনি নিজে দুর্নীতির মুখ, তাকে বিজেপি মুখপাত্র করেছে। কাজে এখানে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে বিজেপি লড়তে পারবে না, লড়বে বাম কংগ্রেস। আপনারা শূন্য থেকে আগামী কি এক সপ্তাহে হবেন? দ্বিতীয় দফার ভোট, শূন্য তার থেকে আগে এক যদি একাধিক হন, ইস্যুতে আপনাকে রাজ্য support করব। রাজনীতিতে উত্তেজনার পারদ চলছে। আজকের আলোচনা এ পর্যন্ত। আপনার সবাইকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। অনুষ্ঠান এখানেই শেষ করছি। আনন্দ সকালের অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি দ্রুত, সঙ্গে থাকুন।